গুম সংক্রান্ত জাতিসংঘ সনদে সই করলেন প্রধান উপদেষ্টা। সুনির্দিষ্ট কারণ ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। কোটা বিরোধী আন্দোলনকালে ঢাকা মেডিকেলে মারা গেছে 172 জন, ভর্তি হয়েছিল 2600-রও বেশি, সংবাদ সম্মেলনে তথ্য। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় 46 জনের মৃত্যু, ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সই করেন। এদিকে কালো টাকা সাদা করার সুবিধা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে ক্ষমতা রক্ষার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুমের ঘটনার যেন না ঘটে তার একটি শক্ত ভিত রচিত হলো বলে মনে করে সরকার। বিগত সরকারের করা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা দিয়ে করা আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট ভেঙে দিয়ে হজে খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গুরুতর অভিযোগ ছাড়া প্রশাসনের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ নিয়ে ব্রিফিং করেন পরিবেশ ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোন পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই ঘটছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি। কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 172 জন। হাসপাতালে ভর্তি ও মৃতের বেশিরভাগই হন বুলেটবিদ্ধ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, মৃতদের ময়নাতদন্ত করতে দিতে চাননি স্বজনরা, তারপরও 85% ময়নাতদন্ত করা গেছে। আন্দোলন চলাকালে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 2613 জন। এর মধ্যে 12 বছরের নিচে 19 জন রোগী ভর্তি হয়েছিল, আর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল 20 থেকে 30 বছরের বয়সের। সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেবার মান বাড়ানোর সাথে 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এটার কিন্তু ম্যাক্সিমাম বুলেট ইনজুরি, কিছু কিছু ব্লান্ট ইনজুরি ছিল, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি। আপনারা দেখছেন আমাদের স্ট্যাটিস্টিক্সে প্রায় 79% হচ্ছে টোটাল পেশেন্টের বুলেট ইনজুরি, এবং যারা মারা গেছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকাল 7টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরদিন 14 আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক এমপি সাদেক খানের বিরুদ্ধেও হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 1 ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। এছাড়াও রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কতদিনে হতে পারে তা রাশিয়ান রাষ্ট্রদূত জানতে চেয়েছেন উল্লেখ করে সংস্কার সহ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানের পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই পানিবন্দী অন্তত ২১ লাখ মানুষের। ত্রাণের জন্য হাহাকার করছে দুর্গম এলাকার বন্যার্তরা। এদিকে ফেনীতে প্রাণহানি বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে বন্যায় পর্যন্ত বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। নোয়াখালীতে এখনও জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়নের ২১,২৫,৫০০ মানুষ পানিবন্দী। রাতের বৃষ্টি ও উজানের পানি জেলা শহর মাঝদি, সোনাইমুড়ি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ১,৩০৩টি আশ্রয় কেন্দ্রে ২,৬৪,৭৪৩ জন মানুষ আশ্রয় নিয়েছে। এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। আরেকটি আশ্রয় কেন্দ্রের কথা জানা গেছে। প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে নতুন করে মানুষ আসতে শুরু করেছে। অনেকেই বাধ্য হয়ে পানিবন্দী অবস্থায় রয়েছে। অপরদিকে জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না। এই পর্যন্ত জেলায় বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই। ভাইয়া।